কেমন আছো পারমিতা? মিষ্টি এক হাসি দিয়ে জিজ্ঞেস করে কবির রহমান। কবির রহমানের কণ্ঠে মায়া আর স্নেহ প্রকাশ পাচ্ছে। পারমিতা মুখ ফুটে কিছু বলল না, মৃদু এক হাসি দিয়ে ভালো আছে বোঝায়। চলো কোথাও বসে কথা বলি। মিতার কাঁধে নিজের হাত রেখে বলে কবির রহমান। মিতা কিছু একটা ভেবে রাজি হয়। কলেজের সামনে থাকা ওয়েলফুডের দোকানে বসেছে মিতা। ড্রাইভার মিতাকে না দেখলে খোঁজাখুঁজি শুরু করে দিতে পারে ভেবে দূরে কোথাও যায়নি মিতা। মিতার সামনে বার্গার আর কোল্ড ড্রিঙ্কস রাখা, কিন্তু মিতা কিছুই স্পর্শ করেনি। কবির রহমান মিতার দিকে তাকিয়ে আছে। ওয়াহিদ চৌধুরীর কাছে প্রশ্ন করেছিলে তুমি? জিজ্ঞেস করে কবির রহমান। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মিতা। আর হাবিব চৌধুরী? মিতার দিকে আর চোখে তাকিয়ে বলে কবির রহমান। বলল আপনাকে চেনে না। জবাব দেয় মিতা। মিতার জবাব শুনতেই হেসে দেয় কবির রহমান, যেন এই উত্তরের অপেক্ষায় ছিল। মিতা কবির রহমানের দিকে তাকিয়ে রইল, হাসির কারণ বোঝার চেষ্টা করছিল। হাসছেন কেন? প্রশ্ন করে মিতা। আচ্ছা একটা কথা বলো তো। কথাটা বলেই গম্ভীর দৃষ্টিতে মিতার দিকে তাকায় কবির রহমান। তোমার ওপর এই হামলাগুলো কি বিয়ের আগেও কখনো হয়েছিল? প্রশ্ন করে কবির রহমান। আপনি কিভাবে জানলেন আমার উপর হামলা হয়েছে? ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে কবির রহমানের দিকে তাকায় মিতা। যেভাবে জানতে পেরেছিলাম তুমি আমার নাতনি হও। অনায়াসে বলে ফেলে কবির রহমান। না। আগের প্রশ্নের জবাব দেয় মিতা। আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছো কেন বিয়ের দিন আফরিন চলে গেল? কেনই বা এত মানুষ থাকতে অরিয়নের চাইতে 11 বছরের ছোট মেয়ের সাথে অরিয়নের বিয়ে হলো? কেনই বা বিয়ের পর তোমার উপর এত অ্যাটাক হওয়া শুরু করলো? একের পর এক কথাগুলো বলে যাচ্ছে কবির রহমান। কবির রহমানের প্রশ্নগুলো শুনতেই চিন্তায় পড়ে গেল মিতা। তাই তো, এত কিছু তো ভাবেনি মিতা। কি বলতে চাইছেন আপনি? অধৈর্য হয়ে প্রশ্ন করে মিতা। তুমি কি কখনো ভেবে দেখেছো আসলেই আফরিনের চলে যাওয়াটা কিডন্যাপ ছিল নাকি? আবারও বলে কবির রহমান। কি সব বলছেন আপনি? রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে মিতা। যা সত্যি তাই বলছি। চেয়ারের সাথে হেলান দিয়ে বলে কবির রহমান। কি বলতে চাচ্ছেন আপনি? এসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আবারও প্রশ্ন করে মিতা। মিতার চোখের কোণে পানি ছলছল করছে। তোমার কি কখনো মনে হয়নি সবকিছু প্ল্যান করে করা হয়ে থাকতে পারে? গম্ভীর মুখে মিতার দিকে তাকিয়ে বলে কবির রহমান। মানে? কথাটা যেন মিতার মুখে আটকে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। মানে কি তুমি ভালোই জানো পারমিতা? বলে কবির রহমান। কে আর কেন? আবারও প্রশ্ন করে মিতা। কে হতে পারে তাও তুমি জানো, তুমি শুধু মানতে চাইছো না। মিতার দিকে এগিয়ে এসে বলে কবির রহমান। কারণ কি? পরাজিত কণ্ঠে প্রশ্ন করে মিতা। বুকটা ধুকপুক করছে মিতার, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। এত কিছু কেন একসাথেই হচ্ছে মিতার সাথে? তোমার মায়ের নামে হাজারো কোটি টাকার সম্পত্তি আছে, যার বর্তমান মালিক তুমি। জবাব দেয় কবির রহমান। তোমার মায়ের সাথে রাগ করে অনেক বছর যোগাযোগ রাখিনি আমি, কিন্তু আমার এত সম্পত্তির মালিক যে শুধুই সুমাইয়া ছিল। কিছুদিন আগে জানতে পারলাম আমার সুমাইয়া এই পৃথিবীতে নেই। আরও জানতে পারলাম সুমাইয়ার এক মেয়েও আছে। কবির রহমানের কণ্ঠ আটকে আসছে, চোখে মুখে দুঃখ ভেসে উঠছে। ক্ষণিকের জন্য মিতার মনে হলো কবির রহমানের চোখের কোণেও পানি দেখতে পেয়েছিল। কিছুদিন আগে মানে আপনাকে তো মৃত্যুর সাথে সাথে খবর পাঠানো হয়েছিল। অবাক হয়ে বলে মিতা। মিথ্যা কথা, আমাকে কোনো খবর পাঠানো হয়নি। ভেবেছিলাম হয়তো বেশি দিন বাঁচব না, তাই রাগ করে থাকলেও সব সম্পত্তি সুমাইয়ার নামে করে দিই। সুমাইয়া এখন নেই, সবকিছুর মালিক তুমি। বলে কবির রহমান। কি বলতে চাচ্ছেন? মিতা যেন বুঝে অন্য কোনো উত্তরের আশা করছে। তুমি মারা গেলে সব সম্পত্তি চৌধুরী পরিবারের। মিতা মামুনি। কবির রহমানের কথা শেষ হওয়ার আগেই দোকানের দরজায় দাঁড়িয়ে থাকা ড্রাইভার মিতাকে ডাক দেয়। জি কাকা। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে মাথা ঘুরিয়ে বলে মিতা। বাসা থেকে তোমাকে বারবার কল করা হচ্ছে, কল ধরোনি তাই আমাকে দিয়েছে, ইমার্জেন্সি। বলে ড্রাইভার। আচ্ছা তুমি যাও, আমি আসছি। বলে মিতা। মিতার কথা শুনে ড্রাইভার কাকা দোকান থেকে বের হয়ে যায়। মিতা আর কিছু না বলে ব্যাগ কাঁধে তুলে নেয়। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা। সুমাইয়াকে আমি হারিয়েছি, কিন্তু সুমাইয়ার শেষ চিহ্নকে হারাতে চাই না। মন খারাপ করে বলে কবির রহমান। মিতা আর কিছু বলল না। ব্যাগ কাঁধে নিয়েই দোকান থেকে বের হয় মিতা। দোকান থেকে বের হতেই বড় বড় করে শ্বাস নিতে থাকে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। আর কি দেখার বাকি আছে? শেষমেশ নিজের আপন মানুষ, যাদেরকে এত বিশ্বাস করেছে মিতা, এত ভালোবেসেছে তারা। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের পানি মুছে ব্যাগ খুলে মোবাইল হাতে নেয় মিতা। স্ক্রিনে আলো জ্বলতেই দেখতে পায় 50টা মিসড কল। পরিবারের সবাই একের পর এক কল দিয়েছে মিতাকে। মোবাইল নিয়ে কল দেয় মায়া চৌধুরীকে। হ্যালো মা। রোবটের মতো বলে মিতা। মোবাইল কই তোর? কখন থেকে কল দিচ্ছি? অপর পাশ থেকে মায়া চৌধুরীর উত্তর আসে। সাইলেন্ট ছিল। জবাব দেয় মিতা।
অরিয়ন, কথাটা বলে একটু থামে মায়া চৌধুরী। অরিয়ন কি? গাড়িতে উঠে বসতে বসতে বলে মিতা। অরিয়ন সকাল থেকে খাবার আর ওষুধ খাচ্ছে না, তুই তাড়াতাড়ি বাসায় আয়। জবাব আসে মায়া চৌধুরীর। মিতা কিছু বলার আগেই কল কেটে দেয়। চলুন কাকা। বলে মিতা। চৌধুরী ম্যানশনের সামনে এসে দাঁড়ায় কালো গাড়িটা। মেইন দরজা আজ অন্য দিনের মতো বন্ধ নয়, মনে হচ্ছে কারো অপেক্ষায় খোলা রেখেছে। বিবর্ণ চেহারার মিতা গাড়ি থেকে বেরিয়ে আসে। কাঁধের ব্যাগটা গাড়ির সিটেই পড়ে আছে। বাড়িতে ঢুকতেই 2-4টা কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পায় না মিতা। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে মোবাইল দেখছে শায়লা। শায়লা আপু। ধীরে ডাক দেয় মিতা। হঠাৎ করে মিতার ডাক শুনে চমকে ওঠে শায়লা। নিজের বুকের উপর থুতু দেয় ভয় কমানোর উদ্দেশ্যে। হ্যাঁ মিতা। তাড়াতাড়ি করে মিতার সামনে এসে বলে শায়লা। সবাই কোথায়? কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করে মিতা। উপরে অরিয়ন স্যারের রুমে। জবাব দেয় শায়লা। মিতা আর কোনো কথা বাড়ালো না, সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। অরিয়নের রুমের দরজা আগে থেকেই খোলা। উকি দিতেই দেখতে পায় সকলেই রুমে বসে আছে। অরিয়ন বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে আছে। মা। মায়া চৌধুরীকে ডাক দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে মিতা। সকলের দৃষ্টি যায় মিতার দিকে। বিছানায় শুয়ে থাকা অরিয়ন যেন মিতার কণ্ঠ শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তাও মুখ ঘুরিয়ে মিতার দিকে তাকালো না। এসেছিস তুই? মিতার দিকে এগিয়ে আসতে আসতে বলে মায়া চৌধুরী। অরিয়নের পাশে বসে থাকা আনিকা চৌধুরীর মুখটা রাগে লাল হয়ে আছে। মিতার দিকে আর চোখে তাকায় একটু পরপর। কি হয়েছে? প্রশ্ন করে মিতা। অরিয়ন সকাল থেকে খাবার খাচ্ছে না, ওষুধও খায়নি। কেন? মায়া চৌধুরী এর কোনো জবাব দিল না। কিছু বলতে যাবে তখনই পেছন থেকে মায়া চৌধুরীর কাঁধে হাত রাখে আফরিন। চোখের ইশারায় কিছু বোঝায় মায়া চৌধুরীকে। মায়া চৌধুরী নিজের জায়গা থেকে সরে গিয়ে দাঁড়ায় আনিকা চৌধুরীর সামনে। নিজের সামনে মায়া চৌধুরীকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে কিছু বোঝার চেষ্টা করে আনিকা চৌধুরী। ও মাই গড! দাঁতে দাঁত চেপে কথাটা বলেই উঠে দাঁড়ায় আনিকা চৌধুরী। রুম থেকে বের হয়ে যায়। আনিকা চৌধুরীর পেছন পেছন মায়া চৌধুরীও বেরিয়ে যায়। আফরিন মিতার দিকে তাকিয়ে আলতো করে এক হাসি দিল। মিতাও বিনিময়ে হাসি ফিরিয়ে দেয়। মাথা ঘুরিয়ে নার্সের দিকে তাকায় আফরিন। ট্রেটা এখানে রেখে দিন। আফরিনের কথা শুনে নার্স টি টেবিলের উপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায়। নার্সের পেছন পেছন আফরিনও বেরিয়ে যায়। পুরো রুমে এখন শুধুমাত্র অরিয়ন আর মিতা। দরজা লাগানোর শব্দ শুনতেই মাথা ঘুরিয়ে মিতার দিকে তাকায় অরিয়ন। এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে রইল অরিয়ন। মিতাকে দেখে রাগ হচ্ছে, আবার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। এমন কেন হয়ে গেল অরিয়ন বুঝতে পারছে না। বিছানায় শুয়ে থাকা অরিয়নের চেহারা শুকিয়ে গেছে একদম। চোখ মুখ থেকে উজ্জ্বলতা সরে গেছে। এই মানুষটা কি করেনি মিতার জন্য, আর বিনিময়ে মিতা তাকে শুধু দূরেই সরিয়ে দিচ্ছে। আচ্ছা, দূরে সরিয়ে কি সব পরিবর্তন করা যায়? ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশে বসে মিতা। অনেক কিছু বলতে আর জিজ্ঞেস করতে মন চাচ্ছে মিতার, একই সাথে চুপ হয়ে যেতেও ইচ্ছে করছে। কবির রহমান যা বলল তা কি সত্যি? সত্যি কি আফরিনের হারিয়ে যাওয়াটা সাজানো ছিল? সত্যি কি অরিয়নের সাথে মিতার বিয়েটা প্ল্যান করা ছিল? সবকিছু কি অরিয়ন জানতো? কথাগুলো মনের মধ্যে ঘুরঘুর করছে মিতার। মিতা বিছানায় বসতেই চোখে চোখ পড়ে অরিয়নের সাথে। অরিয়নও চোখ সরাচ্ছে না 1 মিনিটের জন্য। শোয়া থেকে উঠে বসে অরিয়ন। নিমেষেই নিজের মাথা রাখে মিতার কাঁধে। ডান হাত দিয়ে মিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মিতা। হঠাৎ করে এভাবে মিতার কাছাকাছি চলে আসাতে অবাক হয় মিতা, হয়তো কিছুটা অপ্রস্তুত। চোখের কোণে পানি জমতে শুরু করেছে মিতার। ইচ্ছে করছে 2 হাত দিয়ে অরিয়নকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু মিতা হাত বাড়ালো না, শক্ত করে হাত মুঠো করে রাখলো। তুই বলেছিলি তুই আমাকে ভালোবাসিস। মিতার কাঁধে মাথা রাখা অবস্থায় বলে ওঠে অরিয়ন। তুই বলেছিলি তুই আমাকে কখনো ছেড়ে যাবি না। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলার চেষ্টা করে মিতা। কিন্তু তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমাকে প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছিস, বলে অরিয়ন। অরিয়নের কথায় যেন পাহাড় সমান অভিমান প্রকাশ পাচ্ছে। ঔষধ না খেলে শরীর মিতার কথা শেষ হওয়ার আগেই মিতার কাঁধে কামড় দেয় অরিয়ন। ব্যথায় শব্দ করে ওঠে মিতা। অরিয়ন নিজের মনে কথা বলার চেষ্টা করছে, আর মিতা কোনোভাবে কথা ঘুরানোর চেষ্টা করছে। তা বুঝতে পেরেই রাগ উঠে যায় অরিয়নের, ফলে কামড় বসিয়ে দেয় মিতার কাঁধে। অরিয়নের কামড়ের হিংস্রতা যেন বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে সব রাগগুলো মিতার উপর ছাড়ছে অরিয়ন। ব্যথা সহ্য করতে না পেরে নিজের 2 হাত দিয়ে অরিয়নের 2 বাহু ধরে পেছনের দিকে ঠেলতে থাকে মিতা। অরিয়ন ভাইয়া, ব্যথা পাচ্ছি আমি। কাঁদো কাঁদো কণ্ঠে বলে মিতা। মিতার ভাইয়া ডাক শুনে যেন আরো রাগ উঠে গেল অরিয়নের। একে তো অরিয়ন জড়িয়ে ধরলেও মিতা অরিয়নকে জড়িয়ে ধরেনি, কথাগুলো ইগনোর করছিল, তার উপর ভাইয়া বলা শুরু করেছে আবার। তোকে কতবার বলেছে ভাইয়া না ডাকতে? মিতার কাছ থেকে মাথা সরিয়ে মিতার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে অরিয়ন। মিতার দৃষ্টি অরিয়নের দিকে থাকলেও
মিতা নিজের হাত দিয়ে কাঁধে কামড়ের জায়গা ঘষতে ব্যস্ত, তাতে যদি ব্যথাটা একটু কমে। তুমি খাবার খেয়ে ঔষধ খেয়ে নাও। অরিয়নের প্রশ্ন ইগনোর করে আবারও বলে মিতা। তুই কথা বলবি না আমার সাথে? দাঁতে দাঁত চেপে ধরে বলে অরিয়ন। আগে খাবার খাও, এরপর। আন। রাগান্বিত অরিয়ন বলে। মিতা বিছানা থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে খাবারের ট্রে হাতে করে নিয়ে আসে। বেডের উপর ট্রে রাখতেই স্যুপের বাটি হাতে তুলে নেয় অরিয়ন। চামচ দিয়ে স্যুপ নিয়েই মিতার মুখের সামনে ধরে আগে। মিতা অরিয়নের দিকে তাকিয়ে রইল। আমি খেয়ে এসেছি বন্ধুদের সাথে, তুমি খাও। খাবি না ছুঁড়ে ফেলে দেবো? গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। মিতা আর কিছু না বলে স্যুপ মুখে নেয়। পরের বার স্যুপ মুখে দেয় অরিয়ন। যত দ্রুত সম্ভব স্যুপ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে অরিয়ন। মাঝে মধ্যেই স্যুপ মিতার মুখে তুলে দিচ্ছে, আর মিতাও কোনো ঝামেলা না করেই খেয়ে নিচ্ছে। মিতা ওষুধ হাতে তুলে দেয় অরিয়নের। অরিয়নও চুপচাপ ওষুধ খেয়ে নেয়। অরিয়নের ওষুধ খাওয়া শেষ হলে মিতার ট্রে নিয়ে আবারও টি টেবিলের উপর রেখে আসে। ফিরে এসে আবারও বসে অরিয়নের সামনে। অরিয়নের নজর গিয়ে আটকায় মিতার গলার কাছের কাঁধের অংশে। অরিয়নের দাঁতের ছাপ এখনো বসে আছে। নিজের অজান্তেই অরিয়নের হাত গিয়ে স্পর্শ করে কামড় দেওয়া জায়গা। আলতো করে এগিয়ে যায় মিতার দিকে। অরিয়নের এগিয়ে আসা বুঝতে পেরেই সরে যেতে নেয় মিতা, কিন্তু তার আগেই নিজের হাত দিয়ে শক্ত করে মিতাকে ধরে বসিয়ে রাখে অরিয়ন। আলতো করে চুমু দেয় কামড় দেওয়া জায়গায়। অরিয়নের ঠোঁট কাঁধে স্পর্শ করতেই চোখ বন্ধ করে নেয় মিতা। মিতার হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। অন্যদিকে অরিয়ন একের পর এক চুমু দিয়েই যাচ্ছে কাঁধে। একটু পরেই ঠোঁট গিয়ে স্পর্শ করে মিতার গালকে। অরিয়ন নিজের হাত দিয়ে মিতার কোমর আবারও জড়িয়ে ধরে। যতটা সম্ভব টেনে নিজের আরও কাছাকাছি আনার চেষ্টা করছে। মিতার শরীরের সাথে অরিয়নের শরীর স্পর্শ হতে শুরু করেছে। অরিয়নের ঠোঁট থেকে কোমলতা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রতি মিনিটে আরও ডেসপারেট হয়ে পড়ছে অরিয়ন। তুমি অসুস্থ। অরিয়নের বাহু ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। অরিয়নের উদ্দেশ্য কি তা ভালোই বুঝতে পারছে মিতা। আই নো, আই নো, আই নো। মিতার গলায় বড় বড় শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে করতে বলে অরিয়ন। কি করেছিস তুই আমার সাথে? কেন তোকে বারবার কাছে পেতে ইচ্ছে করে? কেন তো দূরে চেয়ে আমাকে এত যন্ত্রণা দেয়? কেন সবার অবহেলা সহ্য করতে পারলেও তোর অবহেলা সহ্য করতে পারছি না আমি? কেন তুই দূরে চলে যেতে চাইলে তোকে কষ্ট দিতে মচ্ছে আমার? কেন? মিতার নাকের সাথে নিজের নাক ঘষতে ঘষতে বলে অরিয়ন। কেন আমার সামনে আমার 6 বছর ভালোবাসা আফরিন থাকতেও ওর দিকে তাকাতে পারি না আমি? কেন আমার নজর সব জায়গায় শুধু তোকেই খোঁজে? মিতার গালে আলতো করে চুমু দিতে দিতে বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মুখ ফেটে কান্না আসছে মিতার। এত কথার কোনো মূল্য নেই, কারণ অরিয়নের মন এখনো আফরিনের। মিতা তো এই সম্পর্ককে একটা সুযোগ দিতে চেয়েছিল, এটা ভেবে যে একদিন হয়তো অরিয়নের মনটাও মিতার হয়ে যাবে। কিন্তু এখন সেই আশাটুকুও মিতার মধ্যে নেই। অরিয়নের এই অবসেশন কেটে গেলে এত পাগলামও কেটে যাবে। তখন কি নিয়ে বাঁচবে মিতা? অরিয়নের চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখেও ওর সাথে সংসার যে মিতা কখনো করতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে মিতার। আফরিন। আফরিনের দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। জি মা। বলে আফরিন। আমি আমি আর তোর তোর বাবা ভাবছিলাম। কথাগুলো বলে একটু থামে মায়া চৌধুরী। মনে হচ্ছে এখনো দ্বিধায় আছে পরবর্তী কথাটা বলবে কিনা তা নিয়ে। বলে ফেলো মা। মায়া চৌধুরী দ্বিধাবোধ বুঝতে পেরে বলে আফরিন। আমরা ভেবেছিলাম তুইও যদি মুভ অন করিস, এই আর কি। বলে ফেলে মায়া চৌধুরী। কোনো তাড়াহুড়ো নেই, সময় নিয়ে আস্তে ধীরে একটা ভালো ছেলে খোঁজ পেয়েছিল তোর বাবা। আমারও বলে মায়া চৌধুরী। চোখে মুখে একটু ভয় কাজ করছে। আফরিন যত ভুল বোঝে তাই। নিজেদের রুমে কথা বলছে আফরিন আর মায়া চৌধুরী। অরিয়নের রুম থেকে বেরিয়েই আফরিনের সাথে কথা আছে বলে আফরিনকে নিয়ে গেস্ট রুমে আসে মায়া। মায়া চৌধুরীর কথা শুনে প্রথমে অবাক হয় আফরিন। মুভ অন? কি থেকে মুভ অন করবে আফরিন? আফনান থেকে, নাকি নিজের জঘন্য অতীত থেকে? কোনোদিন আফনানকে ভুলে গেলেও নিজের অতীত যে কখনো ভুলতে পারবে না আফরিন। এই অতীত জেনেও কি কোনো ছেলে কাউকে বিয়ে করতে রাজি হবে? হবে না। আর যে হবে সে শুধুমাত্রই আফরিনের বাবার টাকার জন্য হবে। বিয়ে করতে আমরা যে সবসময় পবিত্র মানুষই খুঁজি, আর আফরিন যে পবিত্র নেই তা আফরিন ভালোই জানে। আমি এখনো এসবের জন্য রেডি না মা। জবাব দেয় আফরিন। মানুষ রেডি হয় না আফরিন, চেষ্টা করতে হয়। অতীত আঁকড়ে ধরে কষ্ট ছাড়া কিছুই পাবি না। আরিয়ানও এখন অনেকটা পথ এগিয়ে গেছে, যেখান থেকে ওর ফিরে আসা অসম্ভব। মাথা নিচু করে বলে মায়া চৌধুরী।
আমি আফনানের আশা করছি না মা। আফনান আমার কাছে ফিরে আসতে চাইলেও আমি আফনানকে মেনে নিতাম না। আমার ছোটো বোনের স্বামী মা, কীভাবে ওকে মেনে নিব? মিতার সাথে আমি কোনো দিন চোখাচোখি করতে পারবো না। মিতার চোখে অরিয়নের জন্য যেই সম্মান দেখতে পারতাম, তার সাথে তো এখন অরিয়নের জন্য অফুরন্ত ভালোবাসাও দেখতে পাই। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে আফরিনের। বড় বোন হিসেবে ওর থেকে সেই সুখ কীভাবে কেড়ে নিব আমি মা? কীভাবে? আফরিনকে জড়িয়ে ধরে মায়া চৌধুরী নিজেও কান্না করতে থাকে। আই অ্যাম সো প্রাউড অফ ইউ আফরিন, সো মাচ। আফরিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে মায়া চৌধুরী। মিতার চোখের পানি অরিয়নের ঠোঁট স্পর্শ করতেই অরিয়ন চোখ খুলে তাকায় মিতার দিকে। মিতার চোখ এখনো বন্ধ। মিতাকে এই অবস্থায় দেখে অরিয়নের অস্থিরতা বেড়ে যাচ্ছে। মিতাকে তো এভাবে দেখতে চায় না অরিয়ন। নিজের ঠোঁট দিয়ে চুমু দিয়ে গড়িয়ে পড়া পানি মুখে নেয় অরিয়ন। নিজের ডান হাত দিয়ে মিতার মাথার পিছনে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আমাকে এভাবে দূরে সরিয়ে দিস না। তুই জানিস না আমি কি করে বসবো তাহলে পরে? আমি নিজেও জানি না আমি কি করব। শুধু জানি তোকে আমার আই ওয়ান্ট ডিভোর্স। চোখ বন্ধ অবস্থায় বলে মিতা। মিতার কথা শুনে চোখ খুলে তাকায় অরিয়ন। ধীরে ধীরে সরে আসে মিতার থেকে। অরিয়ন দূরে যেতেই মিতাও নিজের চোখ খুলে তাকায়, চেষ্টা করছে চোখের পানি আটকে রাখার। অন্যদিকে এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে আছে অরিয়ন। কি বললি? ভুল শুনেছে ভেবে আবারও জিজ্ঞেস করে অরিয়ন। আই ওয়ান্ট ডিভোর্স। অরিয়নের দিকে তাকিয়ে থেকেই জবাব দেয় মিতা। তুই এখন যেতে পারিস। মিতার থেকে আরো দূরে সরে এসে শান্ত গলায় বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা। চলে যেতে বলছে, তার মানে কি নিজের ভুলটা বুঝতে পেরেছে যে এই সম্পর্কে থাকাটা ঠিক নয়, আফরিন আপুকে মেনে নেওয়াই ঠিক। মনে মনে ভাবে মিতা। এখনো বসে আছিস কেন? যেতে বললাম না? একটু উচ্চস্বরে বলে অরিয়ন। মিতা আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। অরিয়নের দিকে আর চোখে তাকাতেই দেখতে পায় অরিয়ন বিছানায় শুয়ে পড়েছে। মিতা খালি ট্রে হাতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়াতেই দেখতে পায় আনিকা, হাবিব আর ওয়াহিদ চৌধুরী কিছু নিয়ে কথা বলছে। ট্রে হাতে নিয়ে নিচে নেমে আসে মিতা। তোমাদের সাথে কিছু কথা আছে। সিঁড়ি থেকে নামতে নামতে বলে মিতা। মিতার কণ্ঠ শুনে সকলেই মিতার দিকে তাকায়। কি বলবি? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। মিতা ট্রে নিয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ট্রে টেবিলের উপর রেখে আবারও সবার সামনে এসে দাঁড়ায় মিতা। আমি ঠিক করেছি আমি আর এই সম্পর্কে থাকবো না। আমতা আমতা করে বলে মিতা। মিতার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় হাবিব আর ওয়াহিদ চৌধুরী। অন্যদিকে আনিকা চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে থাকে মিতার দিকে। মানে কোন সম্পর্কে কথা? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আমার আর অরিয়ন ভাইয়ার। বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে মিতা। মিতার হাত পাগুলো প্রতিনিয়ত ঠান্ডা হয়ে আসছে। মিতা, মাথা ঠিক আছে তোর? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে মিতা। মাথা তুলে তাকায় হাবিব চৌধুরীর দিকে। তার চোখে মুখে রাগ ফুটে উঠেছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে মিতার দিকে। তুই সব বলছিস তুই মিতা? শান্ত গলায় মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। ঠিকটাই বলছি বাবা, এটা আরো আগেই করা উচিত ছিল। মিতা। আবারও উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। তাড়াতাড়ি করে এগিয়ে যায় মিতার দিকে। আবল তাবল কি বলছিস তুই? হ্যাঁ, বিয়েটা তোর ছেলে খেলা মনে হয়? রাগান্বিত কণ্ঠে বলে হাবিব চৌধুরী। ভাইয়া একটু শান্ত। হাবিব চৌধুরীকে উদ্দেশ্য করে বলে ওয়াহিদ চৌধুরী। তুই ওর কথাগুলো শুনেছিস? কি আজে বাজে বলছে। ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে হাবিব। তাও কি হয়েছে তোর? হঠাৎ করে এসব কি বলছিস? অরিয়নের সাথে কিছু হয়েছে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে। কিছুই হয়নি, জবাব দেয় মিতা। ওয়াহিদ চৌধুরী কিছু বলার আগেই বলে ওঠে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মিতা। মিতার কথা শোনার পর থেকেই কেমন যেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কোনো সমস্যা না, বিয়েটা হয়েছিল, আফরিন আপু ছিল না, তাই এখন আফরিন আপু ফিরে এসেছে, এখন এই সম্পর্কে থাকার কোনো কারণ দেখছি না আমি। হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে থেকে বলে মিতা। আরফিন তোর কিছু বলেছে? প্রশ্ন করে হাবিব চৌধুরী। এতদিন পর মাথায় সুবুদ্ধি উদয় হয়েছে। ব্যঙ্গাত্মক একটা হাসি দিয়ে বলে আনিকা চৌধুরী। আপু কিছু বলেনি, বলার প্রয়োজন নেই বাবা, আমি ডিভোর্স চাই, সেটা ফাইনাল। ফাজলামি পেয়েছিস? আমাদের কথার উপরে কথা বলার সাহস কোথা থেকে পেয়েছিস তুই? কোনো ডিভোর্স হবে না। কড়া কণ্ঠে বলে হাবিব চৌধুরী। কেন না হওয়ার কারণ কি? ভ্রুকুচকে প্রশ্ন করে মিতা। ডিভোর্স হয়ে গেলে কি এমন সমস্যা হবে? এমনিতেও আমাদের বিয়ে হওয়ার তো কোনো কথাই ছিল না। যেখানে আমরা চাচ্ছি ডিভোর্স হোক, সেখানে তুমি কেন চাচ্ছ না? আবারও বলে মিতা।
অধীর আগ্রহ নিয়ে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে থাকে। হাবিব চৌধুরীর থেকে কি উত্তর আশা করছে জানে না, শুধু জানে কবির রহমানের কথাগুলো ভুল হোক সেই প্রার্থনা করছে বারবার। সব কিছুর উত্তর এখন তোকে দিতে হবে, এত বড় হয়ে গেছিস হুট করে। তীক্ষ্ণ দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে বলে হাবিব চৌধুরী, আমি এই বাড়িতে এই পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছি তাই হয়েছি, এবারও তাই হবে। কোনো ডিভোর্স হবে না এই পরিবারে, এটাই শেষ কথা। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই আর অপেক্ষা করে না সে, তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। হাবিব চৌধুরী এমনভাবে সবার সামনে থেকে চলে গেল যেন মিতার সামনে থেকে পালাতে পারলে বাঁচে। মিতা সবটাই লক্ষ্য করেছে। মনের মধ্যে শুরু হওয়া ঝড় যেন তার গতি বাড়িয়ে দিচ্ছে, মনের মধ্যে সব লণ্ডভণ্ড করে দিচ্ছে মিতার। শেষমেশ নিজের আপন চাচ্চু হাবিব চৌধুরী, তাও মাত্র কিছু টাকার জন্য। মিতার যেন বিশ্বাস হচ্ছে না। আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ছি না। মাথা নিচু করে ওয়াহিদ চৌধুরীর উদ্দেশ্যে বলে মিতা, এই প্রথম কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছো, এর থেকে নড়চড় করে নিজের আসল রূপ দেখানোর দরকার নেই। মিতার উদ্দেশ্যে কথা বলেই চলে যায় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরী ড্রয়িং রুম থেকে চলে যেতেই মিতাকে জড়িয়ে ধরে ওয়াহিদ চৌধুরী। মিতাকে জড়িয়ে ধরতেই চোখ ভিজে আসে মিতার। কি চলছে তোর মধ্যে? কেউ কিছু বলেছে তোকে? মিতার মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওয়াহিদ চৌধুরী, কেউ কিছু বলেনি বাবা। তাহলে হুট করে এসব বলছিস তুই? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আমরা একে অপরকে ভালোবাসি না বাবা, তাহলে এরকম সম্পর্কে কেন থাকবো? আমি কি ভালো থাকা ডিজার্ভ করি না? কথাগুলো কাঁপা কাঁপা কণ্ঠে বলে মিতা। জীবনে কোনোদিন মায়া আর ওয়াহিদ চৌধুরীর কাছে মিথ্যে বলেনি মিতা, কিন্তু আজ বলতে হচ্ছে সকলের ভালোর জন্য। যারা ছোট থেকে লালন পালন করেছে তাদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ তাদের মেয়ের ভালোবাসাকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছে মিতা। মিতা ভালো করেই জানে অরিয়ন মরে গেলেও আফরিনকে ততদিন মেনে নেবে না যতদিন না এই সম্পর্ক থেকে অরিয়ন বেরিয়ে আসছে। চিটিং করা যে কখনোই পছন্দ করে না অরিয়ন। অপরদিকে আফরিনও কোনোদিন অরিয়নকে মেনে নেবে না, এটা ভেবে যে অরিয়ন এখনো মিতার স্বামী। যেখানে অরিয়ন মিতাকে ভালোবাসে না, সেখানে শুধুমাত্র মিতার টাকার জন্য ওদের বিয়েটা হয়েছে। সেখানে কি শুধুমাত্র নিজের খুশির জন্য দুটো জীবন নষ্ট করবে মিতা? আর কতটা স্বার্থপর হবে? ডিভোর্স না হওয়া পর্যন্ত ওরা একে অপরকে মানবে না বাবা। আমি যে ওদের মুখের দিকে তাকাতে পারছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, খুব বেশি। কাঁদতে কাঁদতে বলে মিতা, কবে থেকে এতটা বড় হয়ে গেল আমার মেয়ে? আমার ছোট্ট মিতা এখন যে খুব বড় হয়ে গেছে। মিতার মাথায় আবারও হাত বোলাতে বোলাতে বলে ওয়াহিদ চৌধুরী, তোর সব সিদ্ধান্ত আমি তোর পাশে আসি। ধন্যবাদ বাবা, আমাকে বুঝতে পেরেছো তাই। শান্ত গলায় বলে মিতা।